নমস্কার সকল দর্শক বন্ধুকে রেড স্পোর্টস বাংলায় আরো একবার স্বাগত। কিছুক্ষণ আগে ডার্বি শেষ হয়েছে, 2025-এর প্রথম ডার্বি। মোহনবাগান 1-0 গোলে জয়লাভ করলো। আমাদের সাথে রয়েছে এই মুহূর্তে সৌমিক দা অলওয়েজই আমাদেরকে সাপোর্ট করে গেছেন। ধন্যবাদ সৌমিক দা, একবার ফোন করাতে তুমি রাজি হলে এটা করার জন্য ইন্টারভিউটা। প্রথমেই হ্যাপি নিউ ইয়ার 2025। বাট ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য কিন্তু শুরুটা ভালো হলো না। বাট ওভারঅল আমি যেটা আসবো সেটা হচ্ছে অস্কার ব্রুসন যে টিমটা আজকে পেয়েছিল, প্রচুর প্লেয়ার আজকে আনঅ্যাভেলেবেল খেলার জন্য। আনোয়ার নেই, প্রভাত লাকড়া নেই, সল নেই। সেখান থেকে দাঁড়িয়ে খেলাটাকে কিভাবে ডিসক্রাইব করবে? প্রথমত সবাইকে নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং রেড স্পোর্টসের প্রতিটি দর্শক যারা এবং যারা কর্মের সাথে জড়িত তাদেরকে আমি ধন্যবাদ জানাই। দেখো, প্রথমত ডার্বি আজকে একটা যে ডার্বি নিয়ে এত উন্মাদনা কলকাতা মাঠে, এত ভারতবর্ষের একটা এশিয়ার সর্বোত্তম একটা ডার্বি হিসাবে আমরা জানি ইস্টবেঙ্গল মোহনবাগান। যেটা প্রথমেই প্রশ্ন হলো, একটা ম্যারম্যারে জায়গা, ম্যারম্যারে ডার্বি, ম্যারম্যারে খেলা, টোটাল ওভারঅলটাই কিন্তু একটা ম্যারম্যারে জায়গা দিয়ে শুরু হলো। তবে যাই হোক, ডার্বি ইজ ডার্বি, এটা নিয়ে কোনো কথা হবে না। কালকে পেপারে লেখা থাকবে মোহনবাগান 1-0 গোলে ইস্টবেঙ্গলকে হারিয়েছি। তবে প্রথমে বলবো, যেই কোশ্চেনটা করলে, অস্কার ব্রুজনের হাতে কোনো অপশন নেই, কোনো প্লেয়ার নেই। এটা আমরা সবাই জানি যে সত্যি আজকে যদি আমি তার জায়গায় কোচ হতাম, আমি একটা চিন্তায় পড়ে যেতাম যে কাকে খেলাবো, কি খেলাবো, কোথায় কোন পজিশনে খেলাবো। এটা একটা স্বাভাবিক একটা প্রশ্ন চিহ্নের মধ্যে দাঁড়াতো। সেটা অস্কার ব্রুজনের ক্ষেত্রে সেটাই হয়েছে। আমি রিজার্ভ বেঞ্চ দেখলে বোঝা যায় সেটা। ইস্ট বেঙ্গলের রিজার্ভ বেঞ্চ দেখলে, যদি আমি একবারও তাকিয়েছিলাম টিভির দিকে, যেটা রিজার্ভ বেঞ্চটা কি, সব জুনিয়র ছেলে, মানে যারা কলকাতা লিগে খেলে তাদের নিয়ে রিজার্ভ বেঞ্চ। ঠিক আছে, তারাও তো প্লেয়ার, তারা নো ডাউট কলকাতা লিগে ভালো খেলেছে বলে আজ সিনিয়র দলে জায়গা পেয়েছে। দেখো, তার হাতে কোনো অপশন নেই, পেছনে কোনো রিজার্ভ বেঞ্চে কোনো একটা ফরেন প্লেয়ার নেই। এটা একটা কারণ হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, এখন কিছু করার নেই, তাকে তো খেলতে হবেই মাঠে, যেই থাকুক। এবং টিমটা আমি বলবো ভালোই নামিয়েছিল আজকে। টিমটা সেট করেছিল ভালো, ডেভিড এবং বিষ্ণুকে দিয়ে দুটো উইংয়ে। সবাই জানতো হয়তো নন্দ খেলবে, হয়তো আমাদের ইসে খেলবে, নাম কি, লেফট উইংয়ে ও খেলবে, যে খেলতা মহেশ। সবাই শুরু করবে ভেবেছিল, কিন্তু আনফর্চুনেটলি আমি দেখলাম দুটো উইংকেই কিন্তু চেঞ্জ করেছে। বিষ্ণু ছিলই, কিন্তু ডেভিডকে আজকে প্রথম থেকে কেন? কোচের মাথায় কিন্তু একটাই চিন্তা ঘুরছিল, গোল খাবো না, এবং যদি পারা যায় ড্র করে আসাটাই একটা 1 পয়েন্টের অনেক বিশাল ব্যাপার। সেটা কিন্তু চিন্তায় ছিল, তো কারণ বিষ্ণু আর ডেভিড যেটা উইং এ সাপোর্ট করবে, আবার ডিফেন্সও হেল্প করবে, এটা দুজনেই আজকে কন্টিনিউয়াসলি করে গেল। কিন্তু ফাম্বেল সেই ডিপ ডিফেন্স, যেটা আগের ম্যাচেও করলো মুম্বাই এগেনস্টে, এই ম্যাচও একই যদি জিনিস ঘুরে ফিরে দাঁড়ায়, তাহলে তো একটা কোচের মাথায় কোনো কাজ করতে পারে না। তাহলে কাদের নিয়ে ভরসা করে যে টিম করবে? আজকে হিজাজি, হেক্টর, এরা কি প্লেয়ার আমি বুঝে পাই না। এরা কি ধরনের প্লেয়ার, কোথা থেকে এসছে এরা, কি কারণে এরা এখন ইস্টবেঙ্গল টিমের জার্সি পরে খেলছে? আমি মনে করি যদি ইন্ডিয়ান স্টপার যদি থাকতো, এখন নেই হাতে অপশন, তাদেরকে বসিয়ে ইন্ডিয়ান স্টপার দিয়ে শুরু করতে পারতো, যাওয়া হতো। লাস্ট ম্যাচে ও ইনজুরি পেয়েছে, কিন্তু এগুলো দেখো খেলার একটা অঙ্গ, হতেই পারে একটা ইনজুরি। কিন্তু ও না থাকাটা, আজকে যদি ও থাকতো, আমি মনে করি হয়তো ডিফেন্সে সেই ফাম্বেলটা তৈরি হতো না, যেটা 2 মিনিটের মাথায় হিজাজি ওটা ক্লিয়ার করতে পারতো। ফার্স্ট, সেকেন্ড হচ্ছে হেক্টরকে টেনে নিয়ে গোলটা করাটা। তাহলে আমি দুটো ডিপ ডিফেন্সে আমি কিভাবে ভরসা করব? 2 মিনিটের মাথায় যদি একটা বড় ম্যাচে কোনো টিম গোল খেয়ে যায়, যদি মোহনবাগানও খেত, তাহলেও কিন্তু একটা বিরাট চিন্তা হয়ে দাঁড়াতো। সেখানে ইস্টবেঙ্গল তো একেতেই একটা বিরাট একটা ফাম্বেলের মধ্যে দিয়ে যাচ্ছে, সেক্ষেত্রে প্রথমে 2 মিনিটে গোল খাওয়াটা একটা বিরাট। তবে যাই হোক, দেখো, এই টিম নিয়ে তুমি সারা বছর কাজ করতে হবে, এখনো চলছে। উইন্ডোতে যে এসেছে এখন কোথাকার প্লেয়ার জানি না কি করবে না করবে, আদৌ সে পিসি সরকার না, সে মিরাকেল কিছু করে দিতে পারবে না। যারা আছে তাদের নিয়ে খেলতে হবে, যারা ফিট হচ্ছে আস্তে আস্তে তাদেরকে আবার আনতে হবে। কয়েকটা ম্যাচ বাকি, এই সিজনটা
যে করে হোক একটা ভালো পজিশনে শেষ করে আমার মনে হয় থাকাটাই তো জরুরি। একদমই তাই। আর তুমি শুরুতে যে কথাটা বললে সেটা হচ্ছে এই ম্যারম্যারে একটা পরিবেশ। আজকে ডার্বিতে 5,000 লোক হয়নি। আজকে আমাদের প্রতিনিধি আসে ওখানে, রাহুল, সে বললো যে অফিসিয়ালি প্রতি আইএসএল ম্যাচেই দেখানো হয় কত অ্যাটেন্ডেন্স থাকে, আজকে সেটা দেখানো হয়নি। এবং বলছে মেরে কেটে 3,000 লোক হয়েছে। ডার্বিতে 3,000 লোক নিয়ে খেলা হচ্ছে, এটা কতটা মানে রেড অ্যালার্ট বলতে পারবো ইন্ডিয়ান ফুটবলের। কি বলবে এটা নিয়ে? দেখো এই দুদিনের মধ্যে একটা ভেন্যু একটা ঠিক করা, সেটা এখন কিছু করার নেই, যেহেতু আমাদের এখন সরকার পুলিশ দিতে পারবে না, এই জায়গাটা চেঞ্জ করে এখন গুয়াহাটিতে করা হয়েছে। এই দুদিনেই তো সম্ভব না যে এতগুলো সমর্থক আজকে ফ্লাইটের টিকিট করে ট্রেনের টিকিট করে যাওয়া, এটা ইম্পসিবল। যারা গেছে তাদেরকে ধন্যবাদ জানাই। ডেটটা পেছাতে পারতো না? দেখো এটা একটা আইএসএল এ একটা এটা ভেন্যু তৈরি হয়ে আছে, যেমন ডেটটা একদম ঠিকই আছে, কারণ এই ডেট আবার চেঞ্জ করলে আবার কবে হবে না হবে পুরোটাই একটা হয়তো কোনো একটা প্রবলেমের মধ্যে হয়ে যেত, সেই জন্য করেনি। যাই হোক, একটা দেখো হয়েছে, এখন বড় ম্যাচটা হওয়ার নিয়ে কথা ছিল, সেটা হয়েছে। তবে খুবই একটা বাজে বাজে সময় গেল আজকের দিনটা খুবই, সমর্থকরা সেইভাবে টিভিতেই দেখেছে, মাঠে হয়তো আমিও দেখলাম টিভিতেই, কয়েকজন হয়তো মাঠ ফাঁকা, পুরো গ্যালারি ফাঁকা। তার একদম। মধ্যে বললাম না প্রথমেই ম্যারম্যারে একটা পরিবেশ, ম্যারম্যারে ফুটবল দুটোই হয়েছে। সেটাই। তুমি যে নতুন বিদেশি কথা বললে ইস্ট বেঙ্গলের রিচার্ড সেলিস, সে আজকে দুপুর 12টা তার আসার কথা ছিল, বাট তার প্লেন ফ্লাইট লেট করেছে, 3:30-4টের সময় পৌঁছেছে গুয়াহাটিতে। বাট এই যে পুরো হচপচ ব্যাপারটা দাঁড়ালো, মানে ডার্বির দিন সকালে পর্যন্ত সে কোনো ঠিক নেই যে সে মাঠে থাকবে কি থাকবে না, আলটিমেটলি সে ছিল না। বাট এই পুরো সিস্টেমটাকে নিয়ে তোমার কোনো বক্তব্য আছে? ম্যানেজমেন্ট কি এটাকে আরো বেটার ভাবে হ্যান্ডেল করতে পারতো? না দেখো, জানুয়ারি উইন্ডো শুরু, জানুয়ারি প্রথম ফার্স্ট উইক থেকে উইন্ডো শুরু হয়ে গেছে। তবে দেখো এইসব আনতে গেলে অনেক আহ, তোমার কিছু সবকিছু ঠিকঠাক থাকতে হয়, ভিসা এই ওই টিকিট ফুকিট। দেখো এগুলো ওকে নিয়ে তো আমি টিম ধরিনি, ওকে নিয়ে তো আমি হ্যাঁ, ইস্টবেঙ্গল টিম করেনি। ওকে এবার এনেছে, আমি তো বললাম প্রথমে, ও তো যদিও এসে পড়তো দুদিন আগে, আজকে যদিও খেলতো তো পিসি সরকার জাদু করে ম্যাচটা জিতিয়ে দেবে। আমি তো টিমে ওকে ধরিনি, হ্যাঁ, হ্যাঁ। আমার তো টিম যা আছে তাই থাকবে। ও হয়তো এবার আসলো, কালকে প্র্যাকটিসে নামবে, পরের ম্যাচে হয়তো কোচকে চান্স দেবে। সুতরাং ওইসব আফসোস করে লাভ নেই। ও এসছে বলে ওকে আমি ড্রেস দিলাম না, 10 মিনিট আগে এসছে বলে ওকে এই করলাম গ্যালারিতে, ওইসব আমি ভাবি না ওইসব। ও এসেছে, ওকে আরো জেট ল্যাগ কাটাতে হবে, এই কাটাতে হবে, এই কাটাতে কাটাতেই ও এখন দুদিন লেগে যাবে। সুতরাং আমি মনে করবো যে ও পরের ম্যাচ থেকে রেডি হয়ে যাবে পুরোপুরি। এবার কোচ খেলাবে কি খেলাবে না সেটা কোচের বৃত্তান্ত। একদমই তাই। আহ, যেটা প্রতি ম্যাচেই একবার করে উঠে আসে সেটা হচ্ছে রেফারিং সমস্যা। আজকেও বেশ কিছু কি বলবো কন্ট্রোভার্সিয়াল ডিসিশন ছিল। একটা পেনাল্টির অ্যাপিল ছিল ইস্ট বেঙ্গলে, সেটা নিয়ে সৌভিকে লাল কার্ড নিয়ে দুটো ইয়েলো কার্ডই অনেকে বলছে যে এটা হয় না। ওভারঅল রেফারিং নিয়ে কি বক্তব্য থাকবে তোমার? দেখো এটা প্রত্যেক ম্যাচেই হচ্ছে, আমি জানি না কেন। আজকে শিওর পেনাল্টি ওটা, আমি জানি না হ্যান্ডবল, হ্যান্ডবল হলো, মাপুরের হাতে হ্যাঁ, লাগলো, বিষ্ণু মারলে এবং গোলমুখী বল, তুমি সেটা এড়িয়ে একদম। যেতে পারো না। রেফরি কি তাহলে প্লেয়ারের আড়ালে ছিল? ও দেখতে পেলো না? ও তো ডিস্টেন্স হয়তো 10 গজের মধ্যে ছিল, কেন তাহলে তাহলে এড়িয়ে চলে গেল? এটাতে ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত। ওই সময় পেনাল্টিটা হলে আমি মনে করতাম যে খেলার ফলাফল কিন্তু হলেও অন্যরকম হতে পারতো, কিন্তু কেন দিল না সেটা রেফরি বলতে পারবে। এই নিয়ে ইস্টবেঙ্গল অনেক চিঠি চাপাটি অনেক কিছু করেছে, শুধু আজকের খেলা নয়, আমি প্রত্যেকটা অনেকগুলো ম্যাচ দেখেছি। রেফরি হচ্ছে এখন প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে ইস্টবেঙ্গলের, অপোনেন্ট টিম কেউ নেই, প্রতিপক্ষ হচ্ছে রেফরি। তাহলে এইটা আজকে যদি যদি দিতে পারতো পেনাল্টিটা, আমি মনে করতাম যে একটা ডার্বি ম্যাচ হয়তো অন্যরকম ফলাফল হতে পারতো। আর সৌভিকের দ্বিতীয় ইয়েটা আনফর্চুনেট, ও যায়নি, ও বডি কন্ট্যাক্ট হতেই পারে, হুম। কিন্তু এখন একটা ইয়েলো যেহেতু দেখে নিয়েছে, এবং ওর লাস্ট ডিফেন্স ছিল, সেখানে লিস্টন এগিয়ে যাচ্ছিল, সেখানে ও একটা লেগে গেছে, ওকে এখন কশন দেখিয়েছিল, আর একটা কশনে রেড কার্ড হয়েছে। দেখো ও যদি ওটা না ফাউল করতো তাহলে কিন্তু ও হুম। লিস্টন কোরেশন নিয়ে চলে গিয়ে গোলও করতে পারতো। দলের স্বার্থে অনেক কিছু করতে হয়, অনেক কিছু আবার নাও করতে হয়। আমি এটা দলের স্বার্থে সেটাই। হলো ভালো হলো, এটা নিয়ে এটা নিয়ে কিছু কন্ট্রোভার্সি করার কিছু নেই। এটা হতেই পারে, ও দলের স্বার্থে হয়তো সেটা করেছে, কিন্তু ওকে যদি কাটিয়ে নিয়ে চলে যেতে পারতো গোল হয়ে যেতে পারতো, সেটা ওখানে ফাউল করে দিয়েছে,
ইয়েলো কার্ড দেখেছি, কিন্তু ফার্স্ট ইয়েলোটা আমি বলবো হয় না। ফার্স্ট যেটা ইয়েলো সৌভিক দেখেছে ওটা কিন্তু আমি বলবো রেফারি ইচ্ছাকৃতভাবে দেখিয়েছে, ইচ্ছাকৃতভাবে, যেটা আজকে পুরোপুরি মোহনবাগান ফেভারে আমি খেলিয়েছি, আমি দেখেছি। এবং আমি বলবো যে কিছু ভুলও হয়েছে লাইন্সম্যানের ক্ষেত্রে দেখেছি আমি, যেমন আমি মোহনবাগান ফেভারে বলি, একটা বল ম্যাকলারেন একটা ফার্স্ট হাফে একটা মেরেছিল, ওর গায়ে লেগে কর্নার হয়ে গেছিল, কিন্তু লাইন্সম্যান দেয়নি। এটা আমি দেখেছি। এগুলো কি ভুলভ্রান্তি আমি বুঝে পাই না। এরা এতদিন এত খেলা হচ্ছে, এত খেলা দেখছে বিদেশে টিভিতে, এরা কেন এখনো শেখার চেষ্টা করে না আমি বুঝে পাই না। এগুলো আরো উন্নতি করতে হবে। তবে এখন বিরাট প্রতিপক্ষ হচ্ছে রেফারি ইস্ট বেঙ্গলের। একদমই তাই। আর শুধু আজকের ম্যাচ না, প্রতি ম্যাচে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে রেফারিং নিয়ে অনেক প্রশ্ন উঠে আসছে। তাও যদি আজকের ম্যাচ থেকে কিছু পজিটিভ খুঁজে নিতে বলা হয়, তাহলে কোন কোনগুলো খুঁজে নেবে তুমি? দেখো, পজিটিভ হচ্ছে, আমি গিলের কথা বলবো। শুভম গিল যে ইস্ট বেঙ্গল গোলকিপার, ব্রিলিয়ান্ট সেভ করেছে একটা, তোমার আনবারের একটা ওপেন গোল, সেটা যদি হয়ে যেত তাহলে কিন্তু অন্যরকম ফলো হতে পারতো, আরো বাড়তে পারতো গোল স্কোর, কিন্তু ওখানে ব্রিলিয়ান্ট সেভ করেছে এবং 2-3টে সেকেন্ড হাফেও সেভ করেছে। আর গিল দেখো একটা ভরসা দিয়ে যাচ্ছে কিন্তু ইস্ট বেঙ্গলকে। আমি মনে করি ও যতগুলো ম্যাচ খেলছে, দেখো ডিফেন্স যদি এত ফাম্বেল করে তাহলে তো ওর পক্ষে কিছু করার নেই। ও তারপরেও ও অনেক যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছে সেভ করে এদিক ওদিক। আমি মুম্বাইয়ের এগেনস্টও দেখেছি অনেকগুলো ভালো সেভ করেছে, আজকেও দেখেছি। কিন্তু যদি তুমি লাস্ট ডিফেন্স যদি নড়বড়ে থাকে তাহলে তো ও আর কি করবে? ও যথাসাধ্য যে চেষ্টা করছে, এইগুলো হচ্ছে পজিটিভ দিক। দেখো আজকে কিন্তু মোহনবাগান আহামরি ফুটবল খেলতে পারেনি। ওদের যে আশা, ওদের যে টিম, সেই অনুপাতে ওরা কিন্তু খেলতে পারেনি। আমি জানি না কেন, সেটা ওরাই বলতে পারবে। এবং তবে এগুলোই হচ্ছে পজিটিভ। দেখো এই ম্যাচ সবসময় আমি বলি 50-50 ম্যাচ। এই ম্যাচ কি কোন দিন জিতবে কেউ বলতে পারে না। যত ভালোই টিমই থাকবো, আমাদের সময় হয়েছিল মোহনবাগান অনেক ভালো টিম, আমাদের কমজোরি টিম ছিল, কিন্তু আমরা জিতেছিলাম। তবে একটা এইসব ম্যাচ খেলার জন্য একটা মনের জোর দরকার, একটা সাহস দরকার। আর প্রথম থেকে ইস্টবেঙ্গল টিম একটু কেঁপে গেছে, 2 মিনিটের মাথায় গোল খেয়ে গেলে যেটা হয়, ইস্টবেঙ্গল টিম একটু কেঁপে গেছিল, একটু নড়বড়ে হয়ে গেছিল। তারপরে একটু খেলাটার চেষ্টা করেছিল, ক্লেটন যেটা গোল করে দিতে পারতো আগেই ওটা, তাহলে অন্যরকম হতে পারতো। কিন্তু ক্লেটন ওটা একটু মিস্টেক করলো, 1 সেকেন্ডের ব্যাপার, ডিফেন্ডারটা ব্রিলিয়ান্ট ক্লিয়ার করে দিল। দেখো সবকিছুই এইসব থাকেই বড় ম্যাচে, এই পজিটিভ ওই পজিটিভ ওই নেগেটিভ থাকবেই। তার মধ্যে দিয়ে যে ইস্টবেঙ্গল মোহনবাগান যে একটা বড় ম্যাচ, সেটা এখনো আছে, এখনো থাকবে, আগামী দিনেও থাকবে। শেষ কিছু মিনিট এই ইন্টারভিউয়ের, সেটা হচ্ছে অস্কার ব্রুজন, মানে একদমই ভাঙাচোরা অবস্থায় টিমটাকে ধরেছিলেন। টানা 6 ম্যাচ হারার পর টিমটাকে ধরেছিলেন আইএসএল এ। সো সেখান থেকে তারপরও বেশ কিছু পয়েন্ট তিনি পেয়েছেন, ড্র করেছেন, জিতেছেন। আজকেও মানে একদমই ভাঙাচোরা টিমকে নিয়ে অলমোস্ট আটকে দিয়েছিল টিম মোহনবাগানকে। তো ওভারঅল এতদিনে অস্কার ব্রুজনকে কত পয়েন্ট দেবে? দেখো অস্কার ব্রুজনের আমি কোনো দোষ দেখবো না। সে দলটা পেয়েছে একদম আন করা অবস্থায়। আজকে কোয়াদ্রাত ছিল, প্রি সিজন কি হয়েছে আমি জানি না, প্রি সিজনে ঠিক মতন প্র্যাকটিস হয়েছে কিনা তাও বলতে পারবো না। তারা অফিসিয়ালরা জানে এবং কোচ জানে এবং ফুটবলাররাই জানে। এত চোট ইনজুরি কি করে হয়? তাহলে কি কোনো প্রি সিজন ভালো হয়? প্রি সিজন হচ্ছে সব থেকে ভালো ইম্পর্টেন্ট একটা পার্ট। এই প্রি সিজনটা যদি সবাই ভালো করতে পারে, আমি মনে করি সারা বছরে ওই ভাঙিয়ে মানে খেলা যাবে। কিন্তু আজকে দেখতে পাচ্ছি যে একটা ম্যাচ খেললে 10টা ম্যাচ অফ হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? আজকে কেউ সুস্থ হলে পরের জন আবার অসুস্থ হয়ে যাচ্ছে, চোট পেয়ে যাচ্ছে। তাহলে কেন হবে এগুলো? তাহলে কি আমি এগুলো প্র্যাকটিসটা হয়নি আগে? তাহলে অস্কার ব্রুজন তো আর নতুন করে কিছু শুরু করতে পারবে না। সে তো এসেছে মাঝপথে, তাকে ওই মাঝপথেও যা হয়েছে তাকে নিয়ে খেলা শুরু হয়ে গেছে। যেহেতু তুমি প্র্যাকটিস ওকে টানা করাতে পারবে না কোনো প্লেয়ারকে, কারণ আরো ইনজুরি হয়ে যাবে। তাকে এখন এই ভাঙাচোরা দলকে নিয়েই অনেক তিনি সাহস দেখিয়েছেন। টিমটার মধ্যে যে একটা মোটিভেশন ছিল না, সেটা কিন্তু ইস্টবেঙ্গল টিম পেয়েছে। এই কোচ আসার পরে যে লড়াইটা ছিল না, সেই লড়াইটা কিন্তু কয়েকটা ম্যাচে দেখিয়েছে। এবং অস্কার ব্রুজন কিন্তু আসার পরে 4টে ম্যাচ জিতেছে।
নট এ জোক। একদম সে একদম। সে দেখিয়েছে যে সে করাতে পারে, এবং প্লেয়াররাও তার সাথ দিয়েছিল বলে তারা কিন্তু লড়াই করে যাচ্ছে। নিশ্চয়ই কিছু বুঝিয়েছে, সেটা কিন্তু করতে পেরেছে প্লেয়াররাও সেটা। অস্কার বুঝেন দেখো, পয়েন্ট দেওয়ার মতন কিছু, সে বড় কোচ, সে বাংলাদেশের মতন কোচিংয়ে করিয়ে এসছে এবং ভালো রেজাল্ট করে এসে চ্যাম্পিয়ন হয়ে এসছে। হুম, তাকে আমি কোনো ছোট করব না। তাকে ইস্টবেঙ্গল নিয়ে অনেক ভাবতে হবে। সে আগামী বছর যদি তাকে ইস্টবেঙ্গল টিম তাকে কোচ রাখে, আমি নিশ্চয়ই মনে করব সে নতুনভাবে শুরু করবে, নতুন উদ্যমে শুরু করবে, নতুন ভালো ফুটবল উপহার দেবে ইস্টবেঙ্গল টিমকে। একদমই। সমিতা, শেষ প্রশ্ন। তিন প্রধান আজকে ডার্বিতে মোহনবাগান জিতলো, অন্যদিকে ব্যাঙ্গালোরকে হারিয়ে মোহামেডান আজকে ম্যাচ জিতলো। ডাউন দ্য লাইন মোহনবাগান কিন্তু আবার সেই শিল জয়ের দিকে যাচ্ছে। তিন প্রধানকে তুমি সিজনের শেষে কোথায় দেখছো? দেখো, আজকে মিরাকেল যেটা করে দিয়েছে সেটা হচ্ছে মোহামেডান। আমি খেলাটা পুরো দেখেছি। ব্যাঙ্গালোরকে শেষ মুহূর্তে ফ্রিকিকে অসাধারণ গোল, এবং সেটা এখন লিগ টেবিলটা কিন্তু অনেক পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে মোহামেডানই। আর এই ব্যাঙ্গালোর যদি জিতে যেত তাহলে কিন্তু গায়ে গায়ে থাকতো মোহনবাগানের সাথে। আর দেখো, সব ওভারঅল দেখতে গেলে তুমি এখন মোহনবাগানকে তুমি চ্যাম্পিয়ন হিসাবে ধরবো না। এখন এখন অনেক খেলা বাকি আছে, কখন কি অঘটন হয়, কারণ ম্যারাথন লিগ চলবে, কখন কি কে কাকে টপকে যাবে এখন বোঝা মুশকিল। তো ফার্স্ট পজিশন ধরে রাখাটা কিন্তু বিশাল টাফ। যেখানে ব্যাঙ্গালোর ছিল তারা কিন্তু আজকে নেমে এসছে 7 পয়েন্ট ডিফারেন্সে, 8 পয়েন্ট ডিফারেন্সে চলে এসছে। তাই আমি বলবো যে এখনই আমি কাউকে ফেভারিট ধরবো না, এখনো ম্যাচ বাকি আছে। কে কোন দিন টপকে চলে যাবে কেউ কাউকে বলা যাবে না, কিন্তু ওভারঅল তুমি যদি দেখতে যাও ইস্টবেঙ্গল মোহনবাগান যা টিম আছে তারা কিন্তু চ্যাম্পিয়নের দাবিদার আমি রাখি। যদি তারা কন্টিনিউয়াসলি এই ধারাবাহিকতা ধরতে পারে এবং এই পজিশনটা, ফার্স্ট পজিশনটা যদি ধরতে পারে, তাহলে ওদের চ্যাম্পিয়ন হওয়া কেউ আটকাতে পারবে না। অসংখ্য ধন্যবাদ সৌমিকদা, থ্যাংক ইউ। আরো একবার থ্যাংক ইউ বলবো, শর্ট নোটিসের মধ্যে তুমি এলে, রাজি হলে, থ্যাংক ইউ সো মাচ। আরো আগামীতে আরো কথা হবে, আশা করবো তিন প্রধানই ভালো পারফরমেন্স করবে আইএসএল এ। আবারও আসবো সৌমিকদার সাথে ফিরে। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ।